প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে সিনেমা এবং আধুনিক যে গান, এই গানে অদ্ভুত কিছু গীতিকার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মাঝখানে গণনাট্য এসেছে। আমি শুধু একটি কথা বলি, গণনাট্যের কোনো গান কেউ বাথরুমে স্নান করতে করতে গায় না। প্রেমিকাকে এই গানের কলি দিয়ে কেউ প্রেম নিবেদন করে না। অসাধারণ গান, সুরের দিক থেকে অসাধারণ সব গান। আমাদের প্রচলিত কিছু ধ্যান ধারণা আছে, আর প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে আধুনিক ইউরোপ আমেরিকায় দেখেছি প্রখ্যাত গায়কেরা অসাধারণ সব ভূমিকা পালন করছেন। প্রতিবাদের গান, ক্রোধের গান, মানুষের অধিকারের জন্য গান, মানবতার জন্য একটি অন্তর্লীন উচ্চকণ্ঠ প্রতিবাদ, এইগুলো বোধহয় তার গানকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়। মর্যাদায় গড়া কাহিনীর মূল্য নিংড়ে এখন অনুভূতি লোক থেকে আলোকে সুমনের গান জ্ঞানের কাছাকাছি। এই বলেই আমি তাকে আমার অনুজ শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। দশক ধরে যে গানটা এখনো সজীব, সমান্তরাল ভাবে সমস্ত বয়সকে অতিক্রম করে হেঁটে চলেছে, এখনো আরো হাঁটবে, সেইটাকে একটা স্মারক গ্রন্থ দিয়ে, এতগুলো ভাবনার সংকলন দিয়ে এটাকে চিহ্নিত করাটা জরুরি কাজ ছিল। কারণ বাঙালিরা ভীষণ সহজে ইতিহাস ভুলে যায়, সেটা আমরা জানি। এবং এই সাম্প্রতিক ইতিহাসে কবির সুমনকে মনে রাখা আমাদের জাতীয় দায়িত্ব। সেন্স অফ হিউমার, এইটা কোথাও ল্যাক করছে আমাদের সোসাইটিতে। সমকালীন মানুষের মধ্যে সেন্স অফ হিউমার দিয়ে দেখা, একটা রসবোধ দিয়ে একটা জিনিসকে তীর্যক ভঙ্গিতে দেখা, এবং সেই জিনিসটা কিভাবে সুমনদা আয়ত্ত করেছেন। বা সুমনদা বলছেন যেরমকে যেরম পড়ছি, এখন হঠাৎ বই খুলে যেরমকে যেরম পড়তে শুরু করলাম। যদি সামান্য কিছু সুমনদা যে ভাবে, হয়তো যেরমকে যেরম থেকে সুমনদা অনুপ্রাণিত হয়ে কতভাবে গান লিখেছেন, যেরমকে যেরমও পড়লাম। তাহলে ওই যে বলছি, সুমনদা যখনই সুমনদার বাড়িতে সুমনদা একটা বইয়ের নাম বলেছে, সুমনদা একটা ছবির কথা বলেছেন, সুমনদা একটা উপন্যাসের কথা বলেছেন, বা একটা প্রবন্ধ সংকলনের কথা বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে পড়ার চেষ্টা করেছি। কারণ সুমনদার কি ভাবছেন, রাজনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, শৈল্পিক ক্ষেত্র হোক, কিভাবে তার মননটা, কিভাবে ভাবছেন, কিভাবে আমাদের এক একটা কথা যখন বলেন, সত্যি মনে হয় যে রিভিলিং, হঠাৎ মনে হয় চমকে যেতে হয়। সেই চমকটা বারবার সুমনদা গতকাল রাত পর্যন্ত যখন কথা বলেছি সুমনদার সঙ্গে, চমকটা কখনো পাইনি। কথা বললেন যে এটা হচ্ছে, এটা ঘটল না, এটা ঘটছে। সুমনদা বারবার ওইটা বলতেন যে এটা হওয়ার কথা ছিল, এটা যেটা ছবি করার, এটা হওয়ার কথা ছিল। নমস্কার। প্রথম কথা, এটা আমার গর্ব ছিল, এটা কিছু না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার জীবন শেষ হয়ে গেল, কিন্তু আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি দিলাম বাংলা সংস্কৃতি, এটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে এই মাঠেই তো আমরা শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান। ও তো কিছুদিন হলেও পড়েছিলেন, আমি যে বিভাগে পড়তাম সেখানেই পড়েছিলেন। এই মাঠেই আমি শুনেছি দেবব্রত বিশ্বাসের গান। এবং আমার পাশে বসে আছেন যিনি নজরে, তিনিও বাংলা গানের একজন অনিবার্য পথিক, এবং বাংলা গানের ইতিহাস যদি থাকে, সেই ইতিহাস যদি সত্যভাষী হয়, তাহলে সুমনকে তা মনে রাখবে। এই মনে করার সময় আমার মনে হলো যে আচ্ছা, কেন মনে রাখবে এই কথাটা একটু ভাবা উচিত। কেননা গায়ক অনেকেই হন, ভালো গায়কও হন,
এবং বাঙালিদের মধ্যে ভালো গায়ক অনেকেই আছেন। সুমনকে কেন আমরা মনে রাখবো, মনে রাখার কি দরকার? আজকে সকালে আসলে আমাদের এই শ্রোতাদের মধ্যে আমি তাকে দেখলে খুব খুশি হতাম। তিনি খুব ব্যথা পেতেন যদি সুমন সম্পর্কে আমরা উৎসাহের অভাব দেখাতাম। কখনো দেখাইনি, কিন্তু তার মনে হতো যথেষ্ট উৎসাহ দেখানো হচ্ছে না। খুশি আমাদের ছাত্র এবং আমাদের বন্ধু, আজকে সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে। তো তিনি আমাকে বারবারই বললেন, মানে এটা তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে অনির্বাণ এবং সুমিত কিন্তু খুব ভালো কাজ করেছে সঞ্জয় দা, আপনি একটু ভালো করে বলবেন। তো এখন এটা ওর হায়দ্রাবাদ থেকে এই আপত্তি, আমি জানি না ভালো করে বলা যায় কি, মানে সুশীল যেটাকে মনে করে সেটা ভালো করে বলা কি জিনিস। তবে এটা আমার মনে আছে, আমার একবার জ্বর হয়েছিল, বেশ জ্বর, তার মধ্যে সুশীল চলে এলো। বালাই ষাট যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কয়েকটা লাইন লিখতে হবে, এটা আমি এমনিই লিখতাম। তো সুশীল বললো জ্বরের মধ্যে আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আপনি মুখে বলুন আমি লিখছি, বলে নিয়ে দ্রুত বেরিয়ে চলে গেল। এরকম ধর্মনিষ্ঠ দেবদূতের মতন যুবক আজকে এখানে নেই, কিন্তু আমি জানি ও হায়দ্রাবাদ থেকে এই আমাদের কথাবার্তাই শুনছে। সুশীল থাকলে বলে ভালো। সুশীল আমাদের মধ্যে একজন ধার্মিক সুমন অনুসারী। তো এখন সুশীলের কথা বলতে বলতে আমরা বলছি যে সুমনকে আমরা কি বলতে পারি, তোমাকে চাই গানটা নিয়ে আমরা কথা বলছি, কি বলতে পারি? আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই কম, কখনো কখনো দেখা হয়েছে এবং কথা হয়েছে। তার মধ্যে একটা কথা দিয়ে শুরু করি, আমার এই লেখাটায় তো সম্ভবত আছে, যে একবার যোধপুর পার্কে তখন তারা টিভির অফিস ছিল, সেখানে একটা অনুষ্ঠানে উনি করতেন অনুষ্ঠানটা, সেখানে আমরা উত্তম কুমার নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এবং কথা বলার পরে যখন 10টা বাজে তখন আমরা একই গাড়িতে ফিরবো, উনি বললেন যে আমি একটা সিগারেট খেলে আপত্তি আছে? তা আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। তো উনি সিগারেট খাচ্ছিলেন, আমার আকাশের দিকে তাকিয়ে কি মনে হলো খুব ব্যবসা গরম। আমি বললাম হচ্ছে আপনি কখনো ভেবে দেখেছেন শেষবার আমরা কবে আমি তোমাকে ভালোবাসি কথাটা ঠিক এইভাবে বলেছি? তো উনি একটু আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন খুব ইন্টারেস্টিং, তো সত্যি তো এরকম ভাবে আমরা কখনো বলিনি। আমরা নানাভাবে ভালোবাসাকে গুছিয়েছি, নানাভাবে অলঙ্কৃত করেছি, কিন্তু তোমাকে চাই আমরা বলি। এই বলার জন্য যে ভাষা সেটা আমাদের ছিল না। আমরা নানা রকম তনু, দেহবল্লরী, তব, নব এসব আমরা করেছি। আমরা চাঁদ, ফুল, পাখি, তারা এই নিয়ে পদ্য লিখে ফেলে ভেবেছি হলো অনুবাদ্য। কিন্তু আমরা একটা নুড়িকে একটা নুড়ি, একটা পাথরকে আমরা পাথর এটা বলতে পারি। কেন বলতে পারিনি এটা আমি জানি না। এই বলার ঐতিহ্য কিন্তু বাংলায় ছিল। যেমন খুব অবাক লাগছিল এখানে বসে যখন কথা শুনছিলাম, তখনই আমার মনে হলো খুব অদ্ভুত, আপাতত কোনো মিল নেই, কিন্তু 1934-35 সালের সমস্যা নেই, স্তব্ধ রাত্রে তুমি কেন বাইরে যাও, এরকম একটা অসাধারণ আধুনিক পংক্তি লিখছেন, তা কোনো পুতুল নাচ এই কথা বেরোয়নি, এবং সেই পংক্তি মুজাফফর আহমেদকে উৎসর্গিত। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক বিবৃতি, স্তব্ধ রাত্রে তুমি কেন বাইরে যাও। এখন এটা আমরা ভাবতেই পারি 30 দশকের মাঝামাঝি যে এই প্রশ্নটা একটা রাজনৈতিক বিবৃতি হতে পারে। তোমাকে চাই গানটা 1991 সালে রচিত, এবং এ বিষয়ে আমাদের কারোর বলার কোনো অসুবিধাই নেই, এবং এটা ঐতিহাসিক তথ্য। সুমন এই জেনে লিখেছিলেন কিনা বা এই জেনে গেয়েছিলেন কিনা তা আমি জানি না, কিন্তু আমরা যারা মঞ্চের অন্যদিকে তারা দেখেছিলাম যে এই সময় সর্দার মনমোহন সিং আর্থিক উদারীকরণের নীতিও রাখছেন। এই সময় আমরা তোমাকে চাই বলতে পেরেছিলাম তার সৌজন্যে। এখন এই যে তোমাকে চাই বললাম, তোমাকে চাই বলার সময় এটা আমরা সবাই বুঝেছিলাম যে আমাদের মতন করে আমরা এই কথাটা বলছি, কিন্তু আমরা কারা? আমাদের নানা প্রজন্ম ইতিমধ্যেই জীবন গিয়েছে চলে 20 বছরের পার, কিন্তু আমি যখন 1991 সালে গানটাকে আবিষ্কার করি সুমন চট্টোপাধ্যায়ের সূত্রে, এবং আপনারা যখন আজকে গানটাকে আবিষ্কার করেন, আপনাদের মধ্যে কেউ কেউ ধরে 8-10 বছরের একটি ছেলে বা মেয়ে কবি সুমনের সূত্রে, তখন তার মধ্যে তফাৎ থাকবে। আমরা কারা? আমি ধরে যাক আমরা আমাদের যখন ছাত্র জীবন, যখন অনেকে ভেবেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লেখা থাকতো সোরবন থেকে যাদবপুর সংগ্রামের একটি সুর, ভুল কথা কিন্তু যাই হোক থাকতো। তো তখন উনি তার কয়েক বছর আগে পাশ করে গেছেন,
আমাদের ফার্স্ট ইয়ার সবই শুরু হচ্ছে। তো এই যে যখন থাকতো তখন আমরা কিরকম অদ্ভুত ভাবতাম, in my soul there is no single gray hair। ওই যে মাই মায়াকোভস্কির কবিতাটা, I go handsome 22 years old। তো এই যে I go handsome 22 years old, আমি মাঝের লাইনটা ভুলে গেলাম। তো তার আগেটা হচ্ছে এটা থান্ডারাস ভয়েস, I go everywhere handsome, I go 22 years old। তো এই যে পাতলুন পরা মেয়ে, ক্লাউডিং প্যান্টস, আমরা কতদিন স্বপ্নের মধ্যে আমাদের প্রেমিকাদের উপহার দিয়েছি। আমরা দেখেছি আমি আর তার বসে থাকার মধ্যে নাপাম, ভিয়েতনাম অথবা এসপ্ল্যানেডের অবরোধ, কিন্তু আমরা এটাকে ভাষায় প্রকাশ করতে পারি, কিছুতেই পারি। আমরা ইংরেজি উদ্ধৃতি দিয়েছি লেট মি ইন মারিয়া, লেট মি ইন। আমরা বারবার বলেছি ওপেন দিস ডোর দ্যাট আই নক আপন ইন টিয়ার্স, কিন্তু এটা আমরা বাংলায় খুঁজে পাই, আমাদের শব্দতে আমরা খুঁজে পাচ্ছিলাম না। সুমন সেই ঐতিহাসিক মুহূর্ত, যিনি আমাদের এই খুঁজে পাওয়াটা, এটা কোনো বিশেষ নারীকে, কোনো বিশেষ মুহূর্তকে খুঁজে পাওয়া নয়, এটা সময়ের কাছে ইতিহাসের দাম। এই যে আমরা এখন গল্প করে বলতে পারছি 20 শতক শেষ হয়ে গেল, 21 শতকে আমরা চলে গেলাম, এই শেষ মুহূর্তে বাংলার ইতিহাস যে কটি নাম 21 শতককে দান করে গেল, তার শেষতম নাম কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায়। তো এই বলার কারণে সুমনকে ইতিহাসের দায় নিতে হয়েছে। এই গানটা যদি নেহাতি গান হতো তাহলে আমাদের এত উত্তেজনার কিছু ছিল না। অনেক গান জনপ্রিয় হয়, আজকাল মাঝে মাঝে মোবাইলের রিংটোনে সেসব গান শোনা যায়, কেউ কারোর মতন গুছিয়ে থাকতে চায় অথবা না গুছিয়ে থাকতে চায়, কিন্তু এই কারোর ব্যক্তিগতভাবে গোছানো বা না গোছানো এই নিয়ে আমাদের তেমন উত্তেজনা হয় না। আমরাও জীবনে অনেক গুছিয়ে নিয়েছি, কিন্তু আমাদের মনে হয় যে সুমন কোথায় আমাদের ছুঁয়েছিলেন এই কারণে যে আমরা বাংলায় কবিতা লেখার সময়, উপন্যাস লেখার সময় অনেক রকম কথা বলছিলাম, বাংলা গান সেখানে যেতে পারছিল না, কিছুতেই যেতে পারছিল না। এবং সুমন যেটা করলেন সেটা হচ্ছে তিনি আমাদের কথা আমাদের ভাষায়, মানে কিরকম, একজন ফরাসি দার্শনিক যেমন লুই আরাঙ্গার সম্বন্ধে বলেছিলেন, যিনি ফ্রান্সের একমাত্র কমিউনিস্ট কবি যিনি নুড়ি পাথর নিয়ে কবিতা লিখতে পারেন। সুমনকে আমরা দেখলাম চাঁদিয়াল নিয়ে কবিতা লিখতে পারেন এবং কবিতা লিখতে পারেন। বাংলা গানে দীর্ঘদিন কবিতা ছিল না। কিছুদিন আগে একটা জনপ্রিয় সাপ্তাহিক কাগজ আমাকে একটা লেখায়, সবসময় এই যে তিনি আমাদের নতুন গানের স্রষ্টা, একটা পর্বের নতুন গানের স্রষ্টা। আর একটা ব্যাখ্যা হতে পারে এই যে তিনি আমাদের ঐতিহ্যানুগত যে গান ছিল তারই শরীর, মানে ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেগুলোকে জুড়ে একটা জায়গা। বরং আমার একটা ভয় হয়, একটা আশঙ্কা হয় যে সুমনের পর থেকে বিশেষত 21 শতকের এখনকার গান, সেই গানের মধ্যে এক ধরনের ন্যাকামি আবার ফিরে আসছে। সেই ন্যাকামিটা অনভিপ্রেত, এবং এই গানগুলো এত বেশি করে আত্মকেন্দ্রিক এবং এত বেশি করে শবতোক্তি পড়া গান যে তার সঙ্গে ইতিহাসের গোপন সূত্রটা কিছুতেই আবিষ্কার করা যায় না। সুমনের গান শোনার একটা অন্যতম আনন্দ হচ্ছে যে তখন এই গানগুলো যে গানই যখনই শুনি, এমনকি রজনীকান্ত, এটা শুনলে বোঝা যায় যে একজন ব্যক্তি সময়ের নাড়ি ধরে বসে আছে। এই যে বসে থাকাটা, সময়কে ফিল করাটা, এটা একটা বড় কাজ। তারা সবসময় বলে মুহূর্ত কাকে বলে, তাহলে কি আপনি হেলিয়ান মোমেন্টের কথা বলছেন? এর মধ্যে থাকার দরকার নেই, কিন্তু ধরা যাক একটা লাইন মনে হলো, খুব আমার প্রিয় লাইন। এটা 1918 সালে গিয়ম অ্যাকাডেমিয়ার জাঁ প্রাপ্তকে জন্মদিনের উপহার দিয়েছিলেন। পাখিটি তার আঙুল দিয়ে গান গায়, দেখবেন প্রতিটি লেখা পাখিটি তার আঙুল দিয়ে গান গায়। আমি ওর ওই আজকে যে গল্পটা বললেন মনটাকে নিয়ে, ইন্দ্রজিৎ, তো আসলে আমাদের অনেকদিনের বন্ধু হয়েছে, যে মনটাকে নিয়ে যে গল্পটা বললেন সেটাও সেই লালখাল্লা লেখাটায় আছে। নিকারাগুয়া বা অন্যান্য জায়গা থেকে যে গানের কথা উনি শিখেছেন, যে গান একটা অন্তর্বর্তী স্তরে কাজ করে সমাজ বদলের জন্য, যা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় না, কিন্তু যা কোনোভাবে সমাজের গোপনে নাশকতার বীজ ছড়িয়ে যায়।
সেই নাশকতার বীজ। কখনো কখনো আমার ওকে দেখে প্রশ্ন হয়, সেই প্রশ্নটা আমার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর উনি দিতেও পারেন, নাও দিতে পারেন, যে একটা রাজনৈতিক দলের সঙ্গে উনি সংযুক্ত হয়ে সে তার সাথে স্বপ্নভঙ্গ হওয়া তো স্বাভাবিকই ছিল। কিন্তু এই যে ওর যে নানা রকম দিক আসছে, এই জিনিসগুলো তা সত্ত্বেও আমার প্রতি ওর প্রতি শ্রদ্ধা হচ্ছে এই কারণে যে এমন একটা দেশ যেখানে ওকে গান লিখতে হয়, যেখানে যে গান গাইতে হয়, সেই দেশে একদম আন্তন চেকআপ থাকলে আজকে কি বিরাটভাবে তার নিজের লেখা আবার লিখতে পারতেন। একজন বিডিও মুখ্যমন্ত্রীকে দেখে মানে তোতলাতে তোতলাতে তাকে দিদি বলে ফেলায় সকল হয়েছে, কিন্তু চেকআপের কেরানির মৃত্যু। তো এই দেশে বসে যখন ওকে লিখতে হয়, ওকে গাইতে হয় এবং ওকে ভাবতে হয়, সে ভাবনা, এবং যখন উনি ঠিক এইটা ভাবেন না যে শুধুমাত্র গান হবে একজনের সঙ্গে আর একজন মানুষের সংগ্রাম, উনি যখন মনে করেন যে গানটা এসেছিল আদি মানুষের শ্রম থেকে, এবং এই অনুপস্থিতির সত্যটাকে বুঝিয়ে দেওয়ার ফলেই আমাদের হয়েছে কি, আমরা আবার যে গান খুঁজে পেতে চেয়েছিলাম সেই গানকে খুঁজে পেতে। তোমাকে চাইয়ের সঙ্গে যদি আপনি ভাবেন স্বপ্নে যে বাণী মনে মনে ধনিয়া উঠে খানে খানে কানে কানে গুঞ্জরিব তাই, এই যেমন বাংলা ভাষার ঐশ্বর্য, এই অনুপ্রাস আমাদের কাছে প্রাণের অনুপ্রাস হয়ে যায়, শুধু প্রেমের গান না। একমাত্র বাঙালি ছাড়া এই গানটা কেউ বুঝতে পারবে না শ্রাবণ মাসে। তেমনি তোমাকে চাই আমরা নানা কারণে দুর্ভাগ্যবান, কিন্তু একটা জিনিস, এই বাংলা ভাষার অক্ষরগুলোর প্রতি, বাংলা ভাষার শব্দগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকলাম, কারণ তোমাকে চাই বাংলা ভাষায় লেখা। এত রকম স্মৃতি, এত রকম ছবি মাথার মধ্যে ঝাঁপিয়ে আসছে 20 বছর ধরে। সেই সব ছবিগুলো এক হিসেবে ব্যক্তিগত। হঠাৎ অনেকদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজে ধরুন, আমরা তখন 11-12-এ পড়ি, একটা গানের অনুষ্ঠান করেছিল। তাতে বাংলা গান হোক সেটা সেই কলেজ কর্তৃপক্ষ তখন পছন্দ করছিলেন। আগে থেকে ঘোষণা করা সত্ত্বেও হলের তালা লাগিয়ে দিয়েছে। সেই তালা ভেঙে সেন্ট জেভিয়ার্স কলেজের ট্যানসাপ হাওয়ায় কবি সুমনকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, আর প্রিন্সিপাল কেঁদে ফেলেছিলেন আবেগ। পিয়ানো বাজাতে বাজাতে সুমনকে বলেছিলেন একটু হোক না বাংলা গান হোক। তুমি তো তাহলে মানে ভান্ডারি হয়েছে, ভান্ডারি 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 যা যা দাঁড়ি আর কি। কিন্তু আমার বাবা এই দিকটা বোধহয় আমিও পেয়েছি। বাবা বলেন না রে, হতো না 25 টাকা। রেডিওতে ঢুকলেন, কাজী নজরুল ইসলাম মানে হিন্দু শিক্ষিত হিন্দু বাড়ির ছেলে, 59 করে ঘুরে বেড়াচ্ছ গান গিয়ে চাকরিতে। এই যে বাবা চাকরিতে ঢুকলেন, নিজেও গান গাওয়া বন্ধ করে দিলেন, মা গান গাওয়া বন্ধ হয়ে গেল। প্রিন্সিপালের লোক। এবং আমার যতদিন ছাত্র ছিলাম বাবা আমার বাইরে গান গাইতে দিতেন না। এই ঘটনাগুলো বললে বুঝতে, এটা বললে কিন্তু তোমাকে সেই ব্যাপারটাও বোঝা যাবে না, মানে আমার গানের ব্যাপার। বিনয় ঘোষ মহোদয় মানে সমাজবিজ্ঞানী না, আমাদের চন্দ্র ঘোষের বাবা, মমতা শঙ্কর মহোদয় শ্বশুরমশাই। হিমাংশু দত্তর গানে তিনি ভয়ঙ্কর অনুরাগী। হিমাংশু দত্তর গানের অনুষ্ঠান হচ্ছে, আমার বাবাকে ফোন করে বললেন যে সুদিনবাবু সুমন কিন্তু যাবে। বাবা বললেন না। আচ্ছা, ছেলে চাঁদু আমার ছোটবেলার বন্ধু, চাঁদু এলো একটা ট্যাক্সি নিয়ে আমায় নিয়ে যাবে। বাবা বললেন চাঁদু সব হবে না। বললে কেন কাকু হবে না কেন? বলে হবে না আমি বলছি বলে, ফোন গাইবে না। বলে 40 বছর আগে গান গাইবে না, গান হয় না। আচ্ছা, এরকম লোক। এবারে আমি যখন তোমাকে চাই রেকর্ড করেছি, বাবা তখন মারা যাবার একটু আগে আমাকে বললেন, শুনে বললেন তুই কি গানটা গাইতেই হবে তো হচ্ছে। তার বাজনাটা খুব ভালো হয়েছে, অর্কেস্ট্রেশন ভেবে দেয় ঠিকই বলছে। বাবা আমায় বলছেন, শোন তুই হিন্দু বাড়ির ছেলে, হিন্দু পরিবেশে তোর গান হবে না, গান হবে ভারতের মুসলমানদের। এই অর্থে বলেছিলেন সেটা আমি খুব ভালো বুঝতে পারি। অর্থাৎ বাবারা যেরকম আফকান্ট্রির মুসলমান বলতেন, সেই আফকান্ট্রির মুসলমানদের সেই রিগারাস ট্রেনিং তারা থাকবে এরকম লোক। তা আমার মা কিন্তু বলতেন তুই না ট্রেড ছাড়িস না। আমি যে গান বেঁধেছি বিশ্বাস করতে পারি, সিনেমার গানগুলো ছাড়া আমি গান রোজ বেঁধেছি। আমি
গতকালও গানতে আমি আবার পুরনো অভ্যেসে ফিরে এসেছি, অর্থাৎ আমি এক রুশ কম্পোজারের একটা উক্তি আমার খুব ভালো লেগেছিল। আমি ওই টাইপের লোক। উনি বলেছিলেন, একজন মুচি যেমন রোজ বিভিন্ন পায়ের মাপের জুতো তৈরি করে, আমি সেভাবে সঙ্গীত তৈরি করি। এখন আমার তো বিভিন্ন পায়ের মাপটা নিজের পা, কিন্তু অনেক সময় অন্য শিল্পী হয়তো গাইবেন, কতক্ষণ হৈমন্তী গাইবেন, কখনো সাবিনা গাইবেন, কখনো হয়তো অন্য কেউ গাইবেন, ইন্দ্রনীল গাইবেন। তো তাদের জন্য যখন গান তৈরি করছি তাদের পায়ের মাপে, আমি কিন্তু প্রফেশন রোজ পারলে একটা দুটো লাইন, চারটে লাইন পারলে একটা গান, মাঝে একটু অন্যরকম মানে ক্লান্ত ছিলাম, এখন আবার আমি রোজ প্রায় গান তৈরি করি, আপলোড করি। এখন এই যে আমার কাছে আজকের এই অনুষ্ঠানটা শুনতে শুনতে, সকালের আলোচনা শুনতে শুনতে আমার যেটা মনে হলো যে আসলে কিন্তু আমরা সকলে মিলে এখানে সেলিব্রেট করছি আধুনিক বাংলা গান। আমরা কিন্তু তোমাকে চাই এই অ্যালবাম বা গান, এটা তো শুধু তোমাকে চাই নয়, এটা একটা বিরাট পেছন দিক আছে। এখানে যা যা আলোচনা হচ্ছিল সচরাচর যেটা হয়ে থাকে বিষয়, কথা ইত্যাদি নিয়ে, আমি কথার লোক কিন্তু কি করে যে আমি লিখে ফেলি আমি কিন্তু আজও জানি না। আমি সঙ্গীতটা একটু একটু করতে জানি, ইটস মাই ট্রেড, এটা করতে আমি শিখেছি, এটা শিখতে হয়েছে। আজকের আধুনিক বাংলা গান বা বাংলা গানে যারা আসছেন শেখেন না, অর্থাৎ বাংলা গানের গান একটা পাপ করে ভ্রান্তিতে তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই।